তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতা কর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, অরাজকতা করবে? ওই ভোটে তারা কেন পাচ্ছে? ওগুলো কিছু নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোক কিনে কিনা একজন, তো যাদের যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলের দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন? ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে, ওনাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। আমাদের নিরাপত্তা ভেদ করে যে কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সাথে এই মুহূর্তে আলোচনা যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট সাংবাদিক মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, শুরুতেই যে প্রশ্ন করতে চাই আপনার কাছে, শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা এবং তার প্রতিক্রিয়া বাংলাদেশের বিভিন্ন মহলে, সরকারি মহল চুপ, তবে বিএনপির যারা শীর্ষ নেতা এবং জামাত থেকে শুরু করে এনসিপি সবাই বলছে বিচার করতে হবে, কিন্তু আসতে দেওয়া যাবে না। সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গত 2 দিনে যা ঘটে গেল? রাস্তাঘাট মানুষ গরম করে ফেলছে যে ওনার ফাঁসির আদেশ বাস্তবায়ন করতে হবে, ফাঁসি দিতে হবে, 1 বার না 2 বার দিতে হবে, 3 বার দিতে হবে, অনেক কিছু বরাবলি হচ্ছে। তাহলে এইটাকে আপনি এদের এই হইচইটা চালাবেন নাকি ওনাকে ফাঁসি দিবেন? ফাঁসি দিতে চান। এখন উনি যেমন বলছেন যে আমি নিজেই, যে উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে যে আন্দোলন করবো, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে এসে বর্তমান সরকারকে ফেলে দিব, জামাতকে কুচুয়াটা করবো, তা তো বলেন নাই। উনি বলেছেন কি, ওনার যে ইন্টারভিউটা আমি পড়লাম রয়টার্সে, সেখানে উনি বলেছেন আমি দেশে যে সারেন্ডার করবো। সারেন্ডার কার কাছে করবে? গভর্নমেন্টের কাছে তো করবে, আইনের কাছে তো করবে, আদালতের কাছে তো করবে। তাহলে যে কাজটা করার জন্য আপনারা এত চিল্লাচিল্লি করছেন, সরকারি দল, সরকার, বিরোধী দল সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে শেখ হাসিনাকে আনতে হবে। এখন যখন উনি নিজে বলছেন আমি যাব, তখন তারা বলছে না আনা যাবে না, না এভাবে আনা যাবে না, ওভাবে আনতে হবে, সেভাবে আনতে হবে, না আসলে যাওয়া যাবে না। কেউ দেখলাম যে আসলে পরে তাকে এয়ারপোর্টেই তাকে ডেকে অনেক কিছু করে ফেলাবে তারা। এগুলি কেন? এটা হলো ওই কারণে হয় অনেক সময়, ওই যে এদের মধ্যে একজন আতঙ্ক তৈরি হয়েছে। উনি আসতে চেয়েছেন, এরা ভয় পেয়ে গেছে। আমার কাছে আমি তো অবাকই হয়েছেন। আমি প্রশ্নটা করছি যে সরকার কি বিচলিত কিনা, সরকারের তো ওয়েলকাম করা উচিত। প্রথম দিন দেখলাম যে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর আছেন, উনি বলছেন যে ডিসেম্বরে উনি এখনই আসুন। তো শুনে আমি খুশি হয়েছি যে ভালো, উনি চান যে আসেন। কালকে দেখলাম বললেন এইভাবে আসতে পারবেন না, সরকারের মাধ্যমে আসতে হবে। আরে ভাই, সরকারের মাধ্যমে আনেন আর যেভাবে আনেন, যিনি আসতে চান, আপনি আনতে চান, ওই সরকার যদি দিতে চায়, তখন আবার যাকে আনা হবে তিনি আসতে চান কিনা, তিনি মুসলাম করেন কিনা, এগুলো অনেকগুলো ইস্যু আছে। কিন্তু সবচেয়ে যেটা প্রধান ইস্যু, যাকে আপনি আনতে চান, উনি যখন নিজে বলছেন আমি যেতে চাই, তখন তো 2 সরকারেরই উচিত তড়িৎ গতিতে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করা। আমি তো মনে করি যে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে, তাদের উচিত হাই কমিশনার আছে, তাদের উচিত হবে ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট তৈরি, সবসময় জন্য তৈরি করে রাখা। উনি যখনই আসবেন সেটা ডেট দিয়ে দিন, হয়ে গেল। উনি তো সরকারের এবং বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সহজ করে দিচ্ছেন। সহজ করে দিলে সেই সহজ জিনিসটা নিতে, গ্রহণ করতে ভয় কেন পায়, এটা আমি বুঝি না। এবং তাদের এই লাফালাফি দেখে আমি একটু হতাশ হয়েছি কারণে যে এই লোকগুলি যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং যারা নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন তারাই বসবেন, এরা যে এত দুর্বল, এটা ভাই আমার চিন্তার মধ্যে ছিল না, সত্যি কথা বলতে। মানে দেখেন, 213টা আসন পেয়েছে বিএনপি, 77টাই ধরিয়ে দিই, কারণ ওই যেগুলি এনসিপি পেয়েছে ওগুলো তো জামাতেরই ভোট। 77টা আসন পেয়েছে জামাত এবং এনসিপি মিলে। এই যে এত শক্তি, এত শক্তি আসবে থেকে জনগণের ভোটেই তো। তাহলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে বলে তারা মনে করেন, সেই জনগণের মধ্যে আস্থা, তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতা কর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, অরাজকতা করবে? ওই ভোটে তারা কেন পাচ্ছে? ওগুলো কিছু নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোক কিনে কিনা একজন, তো যে যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলের দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন? আমি এটা বুঝি না। আমি ওনাদের উপর একটু হতাশই হয়েছি। তাহলে কি ওনারা আসলে তার শক্তিশালী নন? তাহলে কি ওনারা কেবলই ফাঁপানো বেরোন? আমি জানি মানে তাহলে এগুলো কি সব শো অফ, যে শেখ হাসিনার বিচার চাওয়ার জন্য মাঠ গরম করা হয়, তাকে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, তার গ্রহণযোগ্যতা শেষ, এই যে
আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে গতকালও বিচার দাবি করা হলো, তো বিচার দাবি করছে, আসতে দেওয়া হচ্ছে না, মাঝখানের ফারাকটি আসলে কোথায়? আর আপনি বলছেন যে দুই সরকারেরই উদ্যোগ গ্রহণ করতে হবে, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার, তাকে ফিরিয়ে আনার জন্য। এবং তিনি যখন নিজেই বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি আত্মসমর্পণ করতে চাই, সেখানে ভারত সরকারের কি করা আছে এখানে? ভারত তাকে ছেড়ে দিবে, আপনি যান, এটাই তো আর কিছুটা। উনি তো ভারতটা বলেনি যে আমি আটকে রাখছি। ভারত তাকে কিভাবে রেখেছে, তার স্ট্যাটাসটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। ভারত সরকার কিন্তু একবারের জন্য বলেনি যে তাকে তারা কিভাবে রেখেছে। তাকে কি তারা বন্দিকে রেখেছে, তাকে কি গৃহবন্দী করা হয়েছে, সে কি ওনাদের অতিথি, উনি কি ওনাদের অতিথি হলে কোন ধরনের অতিথি, মুক্ত অতিথি নাকি গুপ্ত অতিথি, এগুলো কিন্তু কোনোটাই ক্লিয়ার না। ক্লিয়ার না এই কারণে গত 2 বছরে তার তো একটাও ছবি আমরা দেখিনি। কেউ দেখেছে? কোনো মিডিয়া দেখেছে? দেখেন, যে কয়টা ইন্টারভিউ তার হয়েছে, একটা ইমেলের মাধ্যমে হয়েছে, আর একটা টেলিফোনের মাধ্যমে হয়েছে। উনি যদি অতিথি হিসেবে মুক্তই থাকেন, তাহলে তো রয়টার্স এর সাংবাদিক যে ওনার সাথে সরাসরি ইন্টারভিউ নিত, সেই ইন্টারভিউতে আমরা ছবি দেখতাম, রয়টার্স এর ছবি দিত, ছবি দেখাতো। তো তা তো তারা কেউ করেনি। তার মানে কোন বাইরের সাংবাদিকের কাছেও কিন্তু ওনার মানে আপনার একসঙ্গে মিলিত হওয়ার মতো কোনো বিষয় নাই। নাই কেন? এই বাধাটা কি শেখ হাসিনা নিজে দিয়েছেন নাকি এটা ভারত সরকার দিয়েছেন, এটা তো আমরা জানি না। তবে উনি আর 10 জন অতিথির মতো যে নন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আর তো অতিথির কারণে তো অন্তপক্ষে রয়টারের সাংবাদিক তো যেতে পারতেন, ওনাকে তো টেলিফোনে ইন্টারভিউ নিতে হচ্ছে কেন? তার মানে উনি কাউকে দেখা দিচ্ছেন না। কেন দেখা দিচ্ছেন না? উনি কি আসলে সুস্থ না? উনি কি অসুস্থ? ওনার কি চেহারা খারাপ হয়ে গেছে? ওনার সঙ্গে আপনি মনে করেন ভারত সরকার, ভারতের মধ্যে ওনাকে কে মারবে? ভারত তো নিজে থেকে আটকে রাখে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন? এটা কি লোকে করা যায় না? লোকে করে না। ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে, ওনাকে নিরাপত্তা আমাদের রাখা হয়েছে হয়েছে আমাদের নিরাপত্তা ভেদ করে যে যদি কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? কারা? ভাই এগুলি জানেন, এগুলি আসলে ওনারা একটা যুক্তি বানাচ্ছেন। আমি এই যুক্তিগুলিকে খুব একটা গ্রহণ করি না, বাট আমি মনে করি এটা ভারতের উচিত যে বলে দেওয়া যে তার স্ট্যাটাসটা কি। ঠিক অতিথি, অতিথি সে কি প্রকাশ্যে যেতে পারছে? কোথায় যেতে পারছে? ওনার সঙ্গে অনেকে বলে যোগাযোগ হচ্ছে, কেউ কেউ ওনার সাথে দেখা করতে পারছে। এই স্ট্যাটাস গুলো কেন ভারত বলে না? বলা উচিত। মানে পাকিস্তানের অবস্থানরত আমাদের বাংলাদেশের একজন বাংলাদেশের ভদ্রলোক আছেন, মাসওয়াত আহসান। উনি একটা কথা বলেছেন যে রয়টার্স, এপি, এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় যখন বাংলাদেশ সংক্রান্ত কোন নিউজ বের হয়, তখন উনি প্রথমে দেখেন এটা লিখেছে কি, মানে সাংবাদিকটা কি। সংবাদ মাধ্যমটা দেখার পরে উনি দেখেন সাংবাদিকটা কি। সাংবাদিকটা যদি কোন রকম হিন্দু ধর্মাবলম্বী কেউ হয়, যদি বোঝা যায় যে উনি ভারতের বংশজাত অথবা ভারতের এখান থেকে অরিজিন তার ভারত, যেরকম উনি দেখেন, তাহলে ওটা কোনো অতটা গুরুত্ব দেন না। আর যদি দেখেন এটা ওয়েস্টার্ন কান্ট্রির কোনো সাংবাদিক করেছেন, তাহলে ওটাকে উনি গুরুত্ব দেন। এটা উনি বলেছেন। এখন ওনার কথা না আমি আলোচনা করছেন, বাট আমার কথা হলো যে এই কথাটা যারা বলছে, এটা তো 5 জন লোক দেখছে, দেখার পর তাদের মধ্যেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয়। তারাও কিন্তু ভাবে, হ্যাঁ তাই তো, তাহলে ওনারা কি তাহলে ভারতের পারপাস সার্ভ করতেছেন এই ইন্টারভিউর মাধ্যমে? এটাও হতে পারে। এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সরকারের উপর হয়তো ভারতকে চাপ দিচ্ছে, এটাও হতে পারে। অথবা ভারত সরকারও তো শেখ হাসিনাকে বলতে পারে যে আপনি এই ধরনের কথা বলেন, বললে পরে সরকার একটু পাজলড হবে, পাজলড হলে পরে তার যে মানে আমাদের কথা, আমাদের যে স্বার্থটা, সেটা হয়তো আমরা পেয়ে যাবো, অথবা আমরা বার্গেন করতে পারবো। হতে পারে। আবার কোনো কিছুই নাও হতে পারে, কারণ বিষয়টা তো আমি আপনি কনফার্ম হয়ে বলতে পারছি না। আমরা একটা ইন্টারভিউ দেখছি, আমরা একটা কমেন্ট দেখছি, আরেকজনের একটা বক্তব্য দেখছি এবং তার সঙ্গে মেলানোর চেষ্টা করছি। কাজেই আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মাথাতে বুদ্ধি কম, যে আমরা বেশি মেলাতে পারি না। কিছু কিছু যাওয়ার পর আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমরা দর্শকের উপরে ছেড়ে দিই যে দর্শক মিলিয়ে নি। আমি মাসুদ কামাল এতটুকু বুঝলাম, আপনি পান্না অতটুকু বুঝলেন, মাসওয়াত আহসান কি বলছেন এটাও শুনলেন, আবার রয়টার্স কি বললো এটাও শুনলেন, আবার দেশে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে এটাও দেখছেন, আবার সরকার কি বলছে। যখনই এনডিটিভি কে সাক্ষাৎকার দিল, তারপরে দেখলাম সরকারের একটা তথ্য বিবরণী যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এটা কিন্তু প্রচারের পরের দিন দিয়েছে। আবার এবারও যখন নাকি রয়টার্স ইন্টারভিউ দিল, ইন্টারভিউ প্রচারিত হওয়ার পরের দিন সরকার তথ্য বিবরণী দিচ্ছে যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না। যদি যাবেই না, তার আগের দিন বলতেন। প্রচার হওয়ার পরের দিন এটা বললে কিনা তদন্ত কাম হয়ে গেছে। তো এখন আমি আমার সরকারের অবস্থান ঠিক ভালো মতো বুঝি না যে ওনারা এটাই বা দেন কেন বারবার, এবং এটাই কি প্র্যাকটিক্যাল কিনা। আপনারা যদি বাংলাদেশের পত্রিকা প্রচার করতে দিলেন না, বাংলাদেশে আজকাল তো লোক অনলাইনে পত্রিকা পড়ে, বলতে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার অথবা যুগান্তর, সমকাল, ইত্তেফাক, মানব জীবন, এরা কেউ হয়তো সরকারের আদেশ, সরকার মানে
আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা শেখ হাসিনা সংক্রান্ত রয়টারের এই নিউজের আদ্যপান্ত অথবা কোনো কিছু একটা অংশ বিশেষ কিছুই প্রচার করলো না, প্রচার করলো না। কিন্তু এই দেশের মানুষের কি জানতে বাকি আছে যে কি বলছে, তারা এটা কোথায় পড়ছে? তারা তো এটা পড়ছে রয়টার্সে। রয়টার কি এখানে অ্যাভেলেবল না? আচ্ছা, রয়টার্সে ইংরেজি পড়তে পারি না আমি। রয়টার্সের এই লেখাটি 134টা গণমাধ্যমে হুবহু পাবলিশ হয়েছে রয়টার্সের রেফারেন্স দিয়ে। রেফারেন্স হয়েছে, তাহলে সেগুলি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি পড়তে পারি না। বাংলায় কি ভারতের পত্রিকা আনন্দবাজারে প্রচারিত হয়নি, ভারতের আজকাল পত্রিকা প্রচারিত হয়নি, এবং সেগুলি কি আমার দর্শককে ওটা কেনার জন্য কলকাতায় যেতে হয় এখন? মোবাইলে টিপ দিলে পায়। তাহলে তারা কি করবে? তারা তো তখন আর বাংলাদেশের পত্রিকাগুলো পড়বে না, বাংলাদেশের মিডিয়াগুলো দেখবে না। তারা প্রকৃত খবর জানার জন্য ভারতের মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে, বিদেশি মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তাহলে এই ইন্টারনেটে যখন দেখবে, ইন্টারনেট তো বিজ্ঞাপন যা প্রচুর, তখন বিজ্ঞাপন দেখবে যে সবাই খালি ভারতের মিডিয়া দেখছে অথবা বাইরের মিডিয়া দেখছে, তখন তো তারা বাংলাদেশের মিডিয়ায় তারা বিজ্ঞাপন পাবে না। বিজ্ঞাপন না পেলে বাংলাদেশের মিডিয়াগুলি আরো মরার দশায় যাবে। তাহলে সরকারের সিদ্ধান্তটা, এটা তো বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে তাদের বিপরীতে যাচ্ছে। তারা তো বিদেশি মিডিয়াকে এনকারেজ করতেছে, বিদেশি মিডিয়ার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতেছে, দেশীয় মিডিয়াকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো সরকারের এই ধরনের আচরণই বা কেমন? সরকার কি তাহলে বিদেশি মিডিয়ার জন্য কাজ করতেছে আমাদের মিডিয়াকে বাদ দিয়ে? এটা কিন্তু একটা প্রশ্ন। আমাদের তথ্য মন্ত্রণালয় কি আমাদের মিডিয়ার জন্য একটা প্রতিবন্ধকতা এবং বৈরী অবস্থা তৈরি করার জন্য বসে আছে? ভাই বুঝি না আমি এগুলো। না, এইগুলো করে কোনো লাভ হয়? আওয়ামী লীগ সরকারের সময় তো আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নির্বাসনে ছিলেন, তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল। তো তারেক রহমান তো প্রতিদিন 2টা-3টা করে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করতেন। তার সেই বৈঠকের খবর আবার ফলাও করে গণমাধ্যমগুলোতে আসতো। এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে, এই ধরনের তথ্য বিবরণী দিয়ে সরকার কি আসলে নিজের দুর্বলতা প্রকাশ করছে না সবসময়? সেটা আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক। অবশ্যই করছি। এগুলো জানেন কি, আমরা একটা পরিবর্তনের আশায় একটা আন্দোলন করেছি। অনেক এখানে স্যাক্রিফাইস ছিল সবারই, কিন্তু সেই পরিবর্তন আমরা যে দেখলাম, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কোনো পরিবর্তন হয়নি। আমি এই সরকারে যারা আছেন তাদেরকে বলছি, ভাই আপনারা কোনো পরিবর্তন করতে পারেননি। যে কোনো একটা বিষয় আপনি যে কোনো একটা পাবলিককে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ আমলে এই ব্যাপারে কেমন ছিল, দেখেন তারা কি বল, একই কথা বলছে। এটাও তো সত্য কথা। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি তেমন কোনো আন্দোলন করতে পারেনি। সেটি সরকারি দলের বিভিন্ন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা ক্যাডার বাহিনী হোক, তারা করতে দেয়নি, বাধা দিয়েছে। আবার বিএনপিও যে সত্য কথা, সেভাবে নেতৃত্ব দিতে পারেনি আন্দোলনে। সেই জায়গা থেকে তো একটা কথা উঠেছিল যে বিএনপি কে আসলে টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। মানে সকাল হলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সভা সমাবেশে বক্তব্য শুরু করতো, মানে 365 দিন গেছে তাদের বিএনপির বিরুদ্ধে বিষোদ্গা করে, বিএনপি ওইভাবে আলোচনায় ছিল। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সামনে কি হতে পারে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফিরেন যে কোনো ভাবে, তাহলে কি আসলেই খুব বিশাল কিছু হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে? মানে এত ভয় পাচ্ছি কেন সরকার বা অন্য দল যারা রয়েছে? তাদের দুর্বলতাটা কোথায় আমি জানি না, ভয় পাচ্ছে কিনা তাদের নিজেরা স্বীকার করে না তাদের ভয় পাচ্ছে। তারা তো মনে করে যে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না তো এই সময় উল্টাপাল্টা কাজ করেন কেন? আর আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা আসলে দেশে অনেক কিছু হবে, আমি তা মনে করি না। শেখ হাসিনা আসলে যেটা হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে, এক ধরনের মানে আপনি কি বলবো, এটাকে এনার্জি হয়তো বা আসবে, এটা ঠিক। কিন্তু সেই এনার্জিটা বেশিক্ষণ থাকবে না। এই কারণে এনার্জি আসতে পারে 2 দিন 3 দিন, তারপরে তারা সবাই ঝিমিয়ে যাবে। আমরা কিন্তু ভেবেছিলাম যখন নাকি খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তখন অনেকে বলেছিল যে জেলখানায় নিতেই পারবে না। তারপরে বলেছিলেন যে নিলেও গভর্নমেন্ট টিকতে পারবে, রাখতে পারবে না। সবই তো হয়েছে ভাই। বিশাল লোক তার গাড়ির সঙ্গে গেছে, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার লোক তার গাড়ির সঙ্গে গেছে, জেলখানায় ঢুকে দিয়েছে। এইটা করছে, আর কিছু করে নাই। তারা কি জেল ভাঙতে গেছে? ভাঙতে যায় না। আদালত ভাঙতে গেছে? তাও যায় না। তো ওই লোকগুলো হাই হাইটে চলে আসছে, তারা গেছে। এইগুলি বাংলাদেশের পলিটিক্স এরকমই হয়। এখানে কেউ কারোর জন্য জীবন দিয়ে দেয় না, যেগুলি জীবন যায় এগুলো হুজুগে যায়। এবং শেখ হাসিনার ক্ষেত্রে আমার ধারণা তাই হবে, একটু বেশি কিছু হবে না। কারণ আওয়ামী লীগ যদি অতটাই সিরিয়াস হইতো, আপনি একটা কথা ভাবেন না, কারণ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তারা প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা দিল। দেওয়ার পর সরকার বিরাট ব্যবস্থা নিল, শ্বাস রব নিল, 6টা জেলায় আর্মি নামাই দিল, অমুক করলো তমুক করলো। আমরা সমালোচনা করলাম কেন আর্মি নামাইলেন। আচ্ছা 6 জেলার আর্মি নামাইছে, উপজেলার পর্যায়ে আর্মি ছিল, অন্যান্য জেলাগুলিতে আর্মি ছিল, কোথাও কোনো মিছিল মিটিং হয়েছে? হয় নাই তো। সরকার যদি ব্যবস্থা না নিত তাও হইতো না, সরকারি ব্যবস্থাগুলো না নিলে তাও হইতো না, আমি মনে করি হইতো না ভাই, হইতো না। এই কারণে আওয়ামী লীগের মধ্যে যারা নাকি নেতা কর্মী সারা দেশে আছে, তারা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, মাঝে মাঝে উত্তেজিত হয়।
কিন্তু তারা সংগঠিত ভাবে উত্তেজিত হয় না, এতে সংগঠিত ভাবে তারা একসঙ্গে নাই। এটা হলো রিয়েলিটি। কারণ যখনই তারা সংগঠিত মাঠে নামতে যায় তখন অনেকের মধ্যে প্রশ্নটা আসে, আমরা কার জন্য লড়াই করছি, দলের জন্য নাকি কতিপয় নেতার জন্য? এবং এই নেতাগুলো কোন নেতা? যে নেতাগুলো আমাদেরকে বিপদের মুখে ফেলে নিজেদের লুটকৃত টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। তারা সবাই লুটপাট করে গেছে দেশ থেকে ভাই। এবং এই টাকা দিয়ে তারা ওখান থেকে না খেয়ে থাকে, তাহলে তো খাওয়াই কে? শেখ হাসিনাকে না হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায়, অন্য অন্য যে সমস্ত মন্ত্রী আছে তাদের কে খাওয়ায়? ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায় তো না। বিদেশে মাটিতে থাকতে তাদের টাকা লাগে না, এই টাকা আসে এখান থেকে। তারা প্রচুর এমন লুটপাট করে তারা গেছে এখান থেকে যে তাদের টাকা, যেমন নানক ধরে, নানক, বাহাউদ্দিন নাসির, এদের তো রাজকীয় জীবনযাপন আমি শুনেছি। তো এদের এই টাকা আসে থেকে। এবং যদি তাদেরকে আবার নেতা বানাইতে হয়, যদি ওবায়দুল কাদেরকে এসে আবার নেতা বানাইতে হয়, তাহলে দেশের মানুষ, সাধারণ মানুষ কেন মাঠে নামবে? মাঠে নামবে না তো। শেখ হাসিনা কি একবার বলেছে আমি ওই নেতৃত্বের কারণে আমার আজকে এই দুরবস্থা? শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে, ওবায়দুল কাদের কি আছে, বাহাউদ্দিন নাসিমের আছে, নানকের আছে, জাহাঙ্গীর কবির নানকের ওই গ্রহণযোগ্যতা আছে দেশে? নাই। অথচ নেত্রীর কাছে তারাই সবচেয়ে প্রিয় লোক। তো তারা যদি বলে আমার নেতৃত্বে ওদের নিয়ে আসে, তাহলে তার জন্য আমরা কোনো মাঠে নামবো না। যখন শেখ হাসিনা দেখার জন্য যাবে, তবে দেখবো সবাই ঘুমিয়ে পড়ছে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা শুনছিলেন সে ভালো থাকবেন এবং অবশ্যই চোখ কান খুলে রাখতে হবে।